আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের একটা রাশিয়ান সিনেমার গল্প শোনাবো। আপনারা যদি সমুদ্রের তলদেশের জীবনগুলো নিয়ে আগ্রহী হয়ে থাকেন তো আজকের এই গল্পটা আপনাদের জন্য। কারণ আজকে রাশিয়ার একটা পারমাণবিক বোমাবাহী সাবমেরিনের উপর প্রাচীন এক বিশাল সামুদ্রিক দানব এসে হামলা করে দেয়। সে দানবের নাম ছিল ক্রেকেন। তো গল্পের শুরুতে আমরা জুলিয়া এবং অস্কার নামের দুইজন বিজ্ঞানীকে দেখতে পাই বরফের ঢাকা একটা অঞ্চলে কিছু একটা পরীক্ষা চালাতে। এজন্য তাদের বরফ শীতল পানিতে কিছু বোমা ফেলে তা বিস্ফোরণও ঘটাতে হয়েছিল। ঠিক তখনই হেডকোয়ার্টার্স থেকে একটা ফোন আসে। জানানো হয় যে তাদের অবস্থানের দিকে ভয়ঙ্কর একটা তুষার ঝড় এগিয়ে আসছে, তাই যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে যেতে হবে। এদিকে কাছাকাছি ঘুরতে থাকা একটা রাশিয়ান সাবমেরিন হঠাৎ করে অদ্ভুত তার তীব্র একটা শব্দ শুনতে পায়। সবচেয়ে অবাক করার বিষয় ছিল যে সমুদ্রের ঢেউগুলো নিচ থেকে উপরের দিকে উঠছিল। জুলিয়ার স্ক্যানারগুলো অদ্ভুতভাবে কাজ করতে শুরু করে দেয়, আর তাদের ক্যাম্পের চারপাশে বরফগুলো খুব দ্রুতই ভাঙতে থাকে। জুলিয়া চলে যাবার আগে তার গবেষণাপত্রগুলো নিতে চায়, কিন্তু ততক্ষণে ঝড় একেবারে কাছে চলে এসেছে। তখন অস্কার তাকে টেনে নিয়ে চলে যায়, কিন্তু হঠাৎ করে পানির নিচে বিশাল কিছু একটা এসে সাবমেরিনের সাথে ধাক্কা খায়। বরফের উপরে অস্কার ও জুলিয়ার তাদের সামনের বরফগুলো ভেঙে পড়তে দেখে। তারা বাঁচার জন্য প্রাণপণে দৌড়াতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সামনের দিকের বরফগুলো ফেটে যাচ্ছিল। তাদের স্নো মোবাইল, যেটা ছিল তাদের বেরিয়ে আসার একমাত্র ভরসা, সেটাও বরফের সাথে ধাক্কা লেগে আগুন ধরে যায় এবং পানিতে ডুবে যায়। এরপর বিস্ফোরণগুলো তাদের ক্যাম্পগুলোকেও ধ্বংস করে ফেলে, আর বেঁচে থাকা বিজ্ঞানীরা ধীরে ধীরে পানিতে ডুবে মারা যেতে থাকে। এদিকে সমুদ্রের নিচে সাবমেরিনটাও ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছিল। ভেতরের লোকেরা খুবই কষ্ট করে নিজেদের আসনে বসেছিল, কারণ সব কিছু তীব্রভাবে কাঁপাকাঁপি করছিল। অনেক চেষ্টা করার পরেও তারা ফাইনালি একটা গুলি চালাতে সক্ষম হয়, আর সেই গুলির আলোতেই পানির নিচে বিশাল বিশাল টেলস দেখা যায়। ঠিক তখনই একজন লোক কাচের স্ক্রিনে ধাক্কা খেয়ে দূরে গিয়ে পড়ে, আর আঘাতের কারণে সে অজ্ঞান হয়ে যায়। তো সাবমেরিন ডুবে যাবার পূর্বেই একজন অফিসার জরুরি বার্তা পাঠিয়ে দেয়, আর রাশিয়ান নৌবাহিনীর হেডকোয়ার্টার্সে সাবমেরিন হারিয়ে যাবার খবরটাও পৌঁছে যায়। আসলে ওই সাবমেরিনে ছিল গুরুত্বপূর্ণ কিছু অস্ত্র, তাই তারা সিদ্ধান্ত নেয় যে হয় সেই সাবমেরিনটা উদ্ধার করবে, আর যদি উদ্ধার করা না যায় তাহলে ওটাকে সেখানেই ধ্বংস করে দিতে হবে। এই মিশনের নেতৃত্ব দিবে ভিক্টর, যে কিনা পানিতে আটকা পড়া সেই সাবমেরিন ক্যাপ্টেনের ভাই ছিল। ভিক্টরের পরিবার খুবই চিন্তিত ছিল যদি সেও হারিয়ে যায়। তার মা খুব দুশ্চিন্তায় পড়ে যায়, তাই তিনি ভিক্টরের হাতে তার বাবার একটি পুরনো ঘড়ি সেটা পরে যেতে বলে। তিনি বলে যে এই ঘড়িটা তোমাকে রক্ষা করবে, আর তিনি যেখানেই থাকুক না কেন তোমার খেয়াল অবশ্যই রাখবে। তো যাই হোক, সে রাতে ভিক্টর ডকে পৌঁছে যায়, আর সে জানতে পারে যে তার বাবার পুরনো বন্ধু অ্যাডমিরাল ওলশানিস্কিও এই মিশনে যাচ্ছে। তখন ভিক্টরের মাথায় চিন্তা চলে আসে যে এই বুড়ো মানুষটা হয়তো এই কাজের জন্য অনেকটা বয়স্ক হয়ে গেছে। যদি এই বুড়ো মারা যায় তাহলে দোষটা তো তার ঘাড়েই পড়বে, কিন্তু ওলশানিস্কিকে বাদ দেওয়ার কোনো উপায় ছিল না। তাই ভিক্টর যখন প্রচণ্ড হতাশ হয়ে পড়ে, সে আকাশের দিকে একটা ফ্লেয়ার গান ছুড়ে দেয় আর ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ে। আর এখন পরদিন সকালে ভিক্টরের সাবমেরিন হারিয়ে যাওয়া সেই সাবমেরিনের স্থানে পৌঁছায়। সাবমেরিনের ক্রু মেম্বাররা লক্ষ্য করে যে ওসানেস্কি ভিক্টরকে নিয়ে একটা প্রাইভেট রুমে চলে যাচ্ছে। সেখানে কয়েকজন সিনিয়র অফিসারও ছিল, আর তাদের হাতে একটা রিপোর্ট তুলে দেওয়া হয়। যে রিপোর্টটা পড়ে সবাই ভীষণ চিন্তিত হয়ে যায়, আর খুব দ্রুতই হারিয়ে যাওয়া সেই সাবমেরিন নিয়ে নানান ধরনের অলৌকিক গুজব ছড়িয়ে পড়ে। ওইদিকে জুলিয়া আর অস্কার বরফের মধ্যে আটকে থাকা একটা বয়া খুঁজে পায়। এই বয়া হলো পানিতে ভাসমান একটা যন্ত্র যা আশেপাশের জাহাজে সিগন্যাল পাঠায়। ওদের মনে তখন আশার আলো জ্বলে ওঠে যে হয়তো নিশ্চয়ই কেউ এই সিগন্যাল পেয়ে তাদেরকে খুঁজে বের করতে আসবে। তাই তারা ঘুরে বেড়ানো বন্ধ করে সেখানে অপেক্ষা করতে থাকে। আর ভিক্টরের সাবমেরিন যখন সেই বয়ার সিগন্যাল পায়, তারা তৎক্ষণাৎ সেই বয়ার দিকে অগ্রসর হতে থাকে। হঠাৎ করে চারপাশে অনেকগুলো তিমি এসে সাবমেরিনটাকে ঘিরে ফেলে। তবে ক্রু মেম্বাররা চেষ্টা করেছিল যেন তিমিগুলো শরীরে কোনো আঘাত না লাগে। তারা তিমিগুলোকে পাশ কাটিয়ে নিচের দিকে নামার চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই একটা তিমি ভুল করে স্ক্রু হেডের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। তখন ওলশানেস্কি নির্দেশ দেয় যে সোনার চালু করে দাও, কিন্তু ভিক্টর এতে একমত হয় না, কারণ এতে করে তিমিগুলোর ক্ষতি হতে পারে। কিন্তু তিমিগুলোকে না সরালে তারা ঠিকমতো এগোতেও পারছিল না, তাই বাধ্য হয়ে সোনার চালু করে দেওয়া হয়। তার ফলে তিমিগুলো কিছুটা দূরে সরে যায়, কিন্তু পর মুহূর্তেই সেই তিমিগুলো আবারও ফিরে আসে। ক্রুরা কিছুতেই বুঝতে পারছিল না আসলে এখানে হচ্ছেটা কি। এরপর হঠাৎ করেই সকল তিমি আবারও সরে যায়। তখন জানা যায় যে ওই এলাকাতে এক রকমের ফ্রিকোয়েন্সি শব্দ ভেসে আসছে, আর হঠাৎ করেই সমুদ্রের তলদেশের পানি উপরের দিকে উঠতে শুরু করে।
আর ঠিক তখনই অন্ধকারের ভেতরে একটা বিশাল টেলস নড়তে দেখা যায়, আর মাত্র এক আঘাতেই সেটা এক তিমিকে মেরে ফেলে। সাবমেরিনের ভেতরের ক্রু মেম্বাররা সেই শব্দ শুনতে পারছিল না, কিন্তু হঠাৎ করেই তাদের রাডার সংকেত দেয় যে একটা বিশাল প্রাণী সরাসরি সাবমেরিনের দিকে ধেয়ে আসছে। ওলশেনস্কির মনে হয় যে হয়তো কোনো শত্রুপক্ষের জাহাজ এগিয়ে আসছে, তাই সে গুলি চালানোর নির্দেশ দেয়, কিন্তু ভিক্টরের কাছে সেই আদেশ একদমই ঠিক মনে হয় না। সে বরং তার ক্রুদেরকে দ্রুত সাবমেরিনটা নিয়ে লুকিয়ে পড়তে বলে। তাই সাবমেরিনটাকে তারা লুকিয়ে ফেলে একটা বিশাল বরফের দেওয়ালের ফাটলের ভেতরে। তো প্রতিবার সাবমেরিন যখন বরফের সাথে ধাক্কা খেত তখনই ভেতরেটা কেঁপে উঠত, আর রাডারের শব্দ ক্রমশই বাড়ছিল, যার কারণে হেডফোন পরা লোকদের কানে ব্যথা শুরু হয়ে যায়। সেই অদ্ভুত শত্রু যখন তাদের পিছু পিছু আসতে থাকে তখন ক্রুদেরকে বাধ্য হয়ে সাবমেরিনটাকে থামাতে হয়, কারণ সামনে এক বিশাল বরফের দেওয়াল তাদের পথ আটকে দিয়েছিল। তবে ভালো খবর ছিল যে ততক্ষণে সেই বিশাল শত্রুটা সরে গেছে। যাই হোক, এখন সাবমেরিনের ড্যামেজ চেক করার সময় ওলশেনস্কি ভিক্টরকে ধমক দেয় বিনা কারণে, বিনা চিন্তায় এত বড় ঝুঁকি নেওয়ার জন্য। আর এখন তাদের কাছে যেহেতু কোনো বিকল্প উপায় ছিল না, তাই সাবমেরিন মেরামত করার জন্য তাদেরকে পানির উপরে উঠতেই হবে। এদিকে জুলিয়ার আর অস্কার কিছু পাথরের গায়ে লেগে লেগে উষ্ণতা পাবার চেষ্টা করছিল। তখনই হঠাৎ বরফ ফাটার শব্দ শোনা যায়, আর পানির ভেদ করে সাবমেরিনটা উপরে উঠে আসে। ভেতর থেকে ক্রু মেম্বাররা বেরিয়ে এসে বেঁচে থাকা দুইজনকে দেখে তাদের কাছে এগিয়ে যায়, যদিও তারা জানতো যে এরা সেই আক্রমণ হওয়ার সাবমেরিনের ক্রু মেম্বার কেউ নয়। তবুও তারা তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে থাকে। ভিক্টর ওই ভয়টা পরীক্ষা করে ওলশেনস্কির কাছে নিয়ে চলে যায়। ওলশেনস্কি বলে যে ওদেরকে একটু খাবার দিয়ে এখানে রেখে দাও, হতে পারে ওরা অন্য কোনো দেশের গুপ্তচর। কিন্তু ভিক্টর এসব কিছুই শোন না, তার মনে অনেক দয়া হয়, তাই সে অস্কার আর জুলিয়াকে তাদের সাবমেরিনে তুলে নেয়। তো সাবমেরিনের মেরামত শেষ হতে না হতেই সাবমেরিনটা নিয়ে তারা পানির নিচে আবার চলে যায়, আর ওই বয়ারটির কাছে তারা অনুসন্ধান শুরু করে ওই সাবমেরিনটাকে খুঁজে বের করার জন্য। তো এখন মেডিকেল চেক আপের পর জুলিয়া আর অস্কারকে কিছুটা খাবার দেওয়া হয়। এরপর ভিক্টর মানচিত্র দেখিয়ে তাদের কাছ থেকে তাদের ক্যাম্পের অবস্থা জানতে চায় আর জিজ্ঞাসা করে, তোমরা কি অদ্ভুত কিছু দেখেছো নাকি? জুলিয়া জানায় যে তারা সেখানে বড় বড় বিস্ফোরণ দেখতে পেয়েছে। ভিক্টরের মনে হয় যে ওই বিস্ফোরণগুলোর কারণে হয়তো তার ভাইয়ের সাবমেরিনটা ডুবে গেছে। তো এখন ক্রু মেম্বাররা পরবর্তী পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা শুরু করে দেয়, কিন্তু ওলশেনস্কি বলে যে আমাদের এখন ফিরে যাওয়া উচিত, কারণ কিছুক্ষণ আগে আমরা যে রাডারে যে শত্রুটাকে দেখেছিলাম সেটা যদি আবার ফিরে আসে আর আবারও যদি আমাদের উপরে হামলা করে তাহলে জরুরি সংকেত পাঠানো কঠিন হয়ে যাবে। বাঁচা তো অনেক দূরের কথা, কিন্তু নিজের ভাইকে খুঁজে পাওয়ার তাগিদে ভিক্টর আদেশ দেয় সাবমেরিনকে জুলিয়ার ক্যাম্পের দিকে নিয়ে যেতে। ওলশেনস্কি তাকে একপাশে ডেকে সতর্ক করে যে দ্বিতীয়বারের মতো তুমি এত বড় ভুল সিদ্ধান্ত কিভাবে নিলে? আরেকবার যদি ওই শত্রু হামলা করে দেয় তাহলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে। এসব কিছু শুনেও ভিক্টর তার কথা কানে তোলে না। ভিক্টর তার এক সঙ্গীকে বলে যে আমাদের তাড়াতাড়ি করতে হবে, কারণ যদি দ্বিতীয় সাবমেরিনে কেউ জীবিত থাকে তাহলে তার কাছে খুব সামান্য পরিমাণ অক্সিজেন বাকি রয়েছে। হঠাৎ করে জুলিয়া এক অদ্ভুত শব্দ শুনতে পায়। অস্কার তাকে বলে, চিন্তা করো না, এটা সোনারের শব্দ, সোনারের মাধ্যমে দ্বিতীয় সাবমেরিনকে খোঁজা হচ্ছে। তো এভাবে অনুসন্ধান কিছুক্ষণ চলতে থাকে, আর তারপর রাডারে দেখা যায় যে সেই অদ্ভুত শত্রু আবারও তাদের পিছু নিয়েছে। ভিক্টর ক্রুদেরকে বলে যে আগের মতো একটা লুকানোর জায়গা খুঁজে বের করো, কিন্তু এবার আশেপাশে তেমন কোনো জায়গা ছিল না, তবে কাছাকাছি একটা অয়েল রিগ ছিল। ভিক্টরের মাথায় আসে যে হয়তো ওখানে লুকানোর কোনো সুযোগ পাওয়া যেতে পারে। তো সাবমেরিনটা যখন পানির উপরে ওঠার জন্য প্রস্তুত হচ্ছিল তখনই অয়েল রিগের সকল কর্মী সমুদ্র থেকে বেরিয়ে আসা বিশাল বিশাল টেলস দেখতে পায়, আর সেই টেলসগুলো অয়েল রিগে আক্রমণ শুরু করে দেয়। পুরো স্থাপনাটা ভেঙে পড়ে থাকে, আর কিছু জায়গাতে প্রচণ্ড বিস্ফোরণও ঘটে। অনেক কর্মী আতঙ্কে পালাতে চায়, কিন্তু যাবার মতো কোনো পথ ছিল না, কারণ গোটা কাঠামোটাই ভেঙে পড়তে থাকে। ঠিক তখনই এক বিশাল বিস্ফোরণের ফলে সাবমেরিনের সাথে অয়েল রিগের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আর ভিক্টর পেরিস্কোপ দিয়ে তাকিয়ে দেখতে পায় আসলে কি ঘটছে সেখানে। ভিক্টর যখন দেখতে পায় বিশাল বিশাল টেলসগুলো অয়েল রিগে ধ্বংস করছিল তখন সে ভয়ে শিউরে ওঠে। সে সাথে সাথে এই দৃশ্য স্ক্রিনে পাঠায় যাতে পুরো ক্রু মেম্বাররা ঘটনাটি দেখতে পারে আসলে তারা কিসের সঙ্গে লড়াই করছে এবং তাদের শত্রুটা কত বিশাল, এটা সবারই জানা উচিত ছিল। তো এভাবেই অয়েল রিগ পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়ার পর সেই অদ্ভুত দানবটা আবারও সাবমেরিনের পিছু নিতে শুরু করে, আর তখনই তাদের সাবমেরিন দ্রুত ঘুরিয়ে নিতে হয়। এই সব কিছু দেখে
ওলশানেস্কি মনে হয় যে ভিক্টরের এভাবেই ক্রু মেম্বারদেরকে সেই বিশাল দানব দেখানোটাই তার তৃতীয় একটা ভুল হলো, কারণ ওই বিশাল দানব দেখার ফলে ক্রু মেম্বারদের মনোবল ভেঙে গেছে। তাই সে সবাইকে ঠিকঠাক মতো পরিচালনা করার জন্য সরাসরি বলে দেয় যে এখন থেকে এই সাবমেরিনের নেতৃত্ব আমি সামলাবো। সে দ্রুত ক্রু মেম্বারদেরকে নির্দেশ দেয় যে ওই জন্তুটার উপরে 2টা টর্পেডো ছুড়ে দাও, আর টর্পেডোগুলো সরাসরি লক্ষ্যভেদ করে। ওলশানেস্কি খুশি হয়ে বলে যে এভাবেই কাজ করতে হয়। ভিক্টর, বুঝতে পেরেছ? একজন অফিসার জানায় যে ওই জন্তুটা এখনও জীবিত এবং আগের থেকেও বেশি রাগে আমাদের দিকে এগিয়ে আসছে। তখন আবারও টর্পেডো ছোড়া হয় আর কয়েকটা বিস্ফোরণ ঘটে। এবারও টর্পেডো লক্ষ্যভেদ করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না, কারণ সেই বিশাল দানবকে মারার জন্য এত ছোট ছোট বিস্ফোরণগুলো যথেষ্ট ছিল না। এরপর দানবটা সাবমেরিনের পিছু নিতে থাকলে এবার ওলশানেস্কি ভয়ে আর কোনো কাজই করতে পারছিল না। ঠিক তখনই ভিক্টর আবারও কমান্ড নিজের হাতে ফিরিয়ে নেয় এবং ক্রুদেরকে বলে যতটা সম্ভব দ্রুত সাবমেরিন চালাতে থাকো। তারা দানবের বেশিরভাগ আক্রমণ এড়িয়ে গেলেও একটা টেলস সাবমেরিনের আঘাত করে, যার ফলে সাবমেরিনের কিছুটা ক্ষতি হয়। ভেতরের কাজ করা কয়েকজন ক্রু মেম্বার আহত হয়ে যায়। ভিক্টরের নিজের মাথায়ও আঘাত পায় আর কিছু কম্পিউটারের শর্ট সার্কিট হয়ে যায়, এমনকি একটা কম্পিউটার পড়ে গিয়ে একজন ক্রু মেম্বার ভয়ঙ্কর আহত হয়ে যায়। এভাবে সাবমেরিন ধীরে ধীরে ডুবে যেতে শুরু করে, আর সেই বিশাল দানব এই সুযোগে আরেকটা প্রচণ্ড জোরে আঘাত করে। এই আঘাতের কারণে মিসাইল রাখা অংশে বিস্ফোরণ ঘটে যায়, সেখানে ভয়াবহ আগুন ধরে যায়, আর ক্রু মেম্বাররা দ্রুত ভেন্টিলেশন বন্ধ করে এবং সেই অংশে পুরোপুরিভাবে সিল করে দেয়। কয়েকজন ক্রু মেম্বার সেখান থেকে আগুন নেভানোর চেষ্টা চালাতে থাকে, কিন্তু টেন্টিকেলসের আরেকটা প্রচণ্ড আঘাতে সাবমেরিন দ্রুত নিচে ডুবে যেতে শুরু করে। রাডারে তারা দেখতে পায় যে সেই বিশাল দানবটা তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তো মনোযোগ দিয়ে দেখতেই তারা বুঝতে পারে যে এই জন্তুটা আসলে প্রাগ ঐতিহাসিক একটা দানব, যার নাম ছিল ক্রেকেন। দানবটা দেখতে বর্তমানের সময়ে অক্টোপাসের মতো ছিল, কিন্তু তার সাইজ বর্তমান অক্টোপাসের চেয়ে কয়েক হাজার গুণ বড় ছিল। ক্র্যাকেনকে নিয়ে পুরনো যুগে শত শত গল্প উপন্যাস লেখা হয়েছে। এই ক্র্যাকেনকে সত্যি সত্যি দেখতে পেয়ে তারা সবাই রীতিমতো আকাশ থেকে পড়ে। এখন তাদের কাছে শেষ একটি মাত্র মিসাইল বাকি ছিল, তাই সেটাকে খুব হিসাব করে ব্যবহার করতে হবে। তারা আলোচনা শুরু করে যে এখন কি করা উচিত। ভিক্টর বলে যে সাবমেরিনকে এখন সাইলেন্ট মোডে নিয়ে যাও, কারণ সামুদ্রিক প্রাণীরা সাধারণত শব্দ শুনে শিকার করে। এই কারণে টর্পেডো রুম থেকে কর্মীদের আগুন নেভানোর কাজ এখানে থামাতে হয়, যার ফলে সেখানে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইডের মাত্রা তীব্রভাবে বেড়ে যেতে থাকে। আর এইদিকে ক্র্যাকেনের আওয়াজ কমিউনিকেশন অফিসারের কারণে তীব্রভাবে বাজছিল। টর্পেডো রুমে থাকা লোকেরা ভাবতে থাকে আমরা কি এভাবেই মারা যাব নাকি, কিন্তু সৌভাগ্যবশত ভিক্টরের পরিকল্পনা কাজে লেগে যায়। এবার তারা আবারও কাজে ফিরতে পারে, কিন্তু ততক্ষণে আগুন এতটাই ছড়িয়েছে যে আগুন নেভানো প্রায় অসম্ভব হয়ে গেছিল। কয়েকজন ক্রু মেম্বার সেখানে আগুনে পুড়তে শুরু করে, আর এটা দেখে ভিক্টর সবাইকে বলে যে কম্পার্টমেন্ট এক্ষুনি খালি করে দাও, যা পুড়ছে তা পুড়তে দাও, শুধুমাত্র নিজেদের জীবন বাঁচাও। তো এই কথা শুনে কিছু অফিসার যখন আগুন লাগায় এলাকা থেকে বের হচ্ছিল, তখনই তারা মারাত্মকভাবে আহত হয়ে যায়, কিন্তু বাকি ক্রু মেম্বাররা তাদেরকে টেনে দরজার উপরে নিয়ে আসে, আর একদম শেষ মুহূর্তে দরজা বন্ধ করে দেওয়া হয় যাতে করে আগুন অন্য কোনো অংশে ছড়িয়ে না পড়ে। টর্পেডো কম্পার্টমেন্টের চাপ নিয়ন্ত্রণ করে অক্সিজেন বের করে দিয়ে অবশেষে আগুন নিভিয়ে ফেলা হয়, যেটা ওই ঘরের ভেতর থেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছিল না। তো যাই হোক, এই ঘটনার পর সাবমেরিনের অবস্থা কিছুটা শান্ত হয়, আর এখানেই যারা এখন অসুস্থ সবল ছিল তারা সাবমেরিন মেরামতের কাজে লেগে পড়ে, আর যারা আহত হয়ে গিয়েছিল তাদের নিজ নিজ কক্ষে পাঠিয়ে দেওয়া হয়। অস্কার এবং জুলিয়ার তাদের প্রাথমিক চিকিৎসা দিতে সাহায্য করে, আর এতে করে ক্রু মেম্বাররা তাদের প্রতি আস্থা পেতে শুরু করে। এরপর ভিক্টর ক্রু মেম্বারদের কাছ থেকে মতামত জানতে চায় যে এবার আমাদের কি করা উচিত। তাই সবাই একসঙ্গে বলে যে আমাদের ফিরে যাওয়া উচিত, কারণ আমরা দ্বিতীয় সাবমেরিনের অবস্থানটা এখনও খুঁজে পাইনি এবং ক্র্যাকেন থেকে বাঁচার জন্য আমাদের কাছে কোনো অস্ত্র নেই। এসব কথা শুনে ওলশানেস্কি ভিক্টরকে মনে করিয়ে দেয় যে তার বাবা একজন নায়ক ছিলেন, তিনি একজন সাবমেরিন দুর্ঘটনায় লোকজনকে বাঁচাতে গিয়ে শহীদ হয়েছিলেন। তো এইসব কথা শুনে অনেক ভেবেচিন্তে ভিক্টর রাজি হয়ে যায় যে আসলে এখান থেকে ফিরে যাওয়াই উচিত হবে। তো এখন সাবমেরিন ঘরে ফেরার পথে এগিয়ে যাচ্ছিল। ভিক্টর তার বাবার লেখা শেষ চিঠিটা এখানে পড়তে থাকে। ঠিক তখনই জুলিয়া তার কক্ষে এসে দেখতে পায় যে সেখানে কিছু পাখি রয়েছে। ভিক্টর বলে যে এই পাখিগুলোকে অক্সিজেন লেভেল চেক করার জন্য এখানে রাখা হয়েছে। জুলিয়া তার কাছে একটা মানচিত্র চায় এবং তাতে সকল জায়গাগুলো দেখায় যেখানে যেখানে তারা ক্র্যাকেনকে দেখতে পেয়েছে। সে বলে যে পৌরাণিক গল্প অনুযায়ী ক্র্যাকেন নামের এই প্রাণী আর আগেও হাজার হাজার জাহাজে আক্রমণ করেছে, কিন্তু হঠাৎ করে এক সময় ক্র্যাকেন যেন কোথাও হারিয়ে গিয়েছিল।
এই জন্য অনেক বিজ্ঞানীরা মনে করতো যে ক্র্যাকেন হয়তো কোনো গভীর নিদ্রায় চলে গেছে। জুলিয়া ব্যাখ্যা করে যে আমরা রিসার্চের জন্য যে বিস্ফোরণগুলো ব্যবহার করছিলাম সেই বিস্ফোরণগুলো হয়তো ক্র্যাকেনের লুকানো গুহাতে লেগেছে, আর সেই কারণেই ক্র্যাকেন ঘুম থেকে জেগে উঠেছে। যদি সবাইকে বাঁচাতে হয় তাহলে তাদের সোনার বন্ধ করতে হবে, নাইলে ক্র্যাকেন আবারও এই শব্দে তাদের পিছু নেবে। যেহেতু জুলিয়া ক্র্যাকেন সম্পর্কে এতটা জানে, তাই ভিক্টর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি আন্দাজ করতে পারো যে আমার ভাইয়ের সাবমেরিন কোথায় থাকতে পারে? শোনো, আমাদের সৈনিকরা ওই সাবমেরিনে বন্দী হয়ে আছে, তারা জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমরা যদি তাদেরকে না বাঁচাই তাহলে কে বাঁচাবে? তা আমাদের মধ্যে যেই থাকুক না কেন, আমি সবার জন্য একাই লড়াই করতাম। এরপর সে সরাসরি আদেশ দেয় যে সাবমেরিনকে জুলিয়ার ক্যাম্পের দিকে নিয়ে চলো। কথাবার্তার মধ্যে হঠাৎ করে তারা খেয়াল করে যে দেওয়াল থেকে নাটবল্টুগুলো খুলে পড়তে শুরু করেছে আর বাতি সব ভেঙে যাচ্ছিল। এর মানে ছিল যে সাবমেরিন অনেকটা পানির নিচেই চলে গেছে, তাই তারা সাবমেরিনটাকে কিছু উপরের দিকে তুলতে থাকে। তখন একজন অফিসার লক্ষ্য করে যে তারা যেন অন্য কোনো অচেনা জায়গাতে চলে এসেছে। ভিক্টর এই জায়গাটা ভালোভাবে লক্ষ্য করে দেখে এবং তারপর তারা সিদ্ধান্ত নেয় একটি মিনি সাবমেরিন পাঠিয়ে দিবে। কিন্তু মিনি সাবমেরিনের পাইলট আগের আক্রমণে আহত হয়ে গিয়েছিল, তাই ভিক্টর ঘোষণা করে আমি নিজেই যাব। তখন পর্যন্ত ওলশানস্কি কমান্ডে থাকবে। ভিক্টর তার সাথে দুইজন অফিসারকে নিয়ে মিনি সাবমেরিনের যাত্রা শুরু করে দেয়। তারা যতই গভীরে যাচ্ছিল, পানির চাপের কারণে সাবমেরিনের ধাতব গায়ে অদ্ভুত রকমের শব্দ হচ্ছিল, কারণ তারা প্রথমবারের মতো পানির এতটা গভীরে নেমে পড়েছে। পানির চাপ দ্রুতই সাবমেরিনের উপরে প্রভাব ফেলতে শুরু করে, তাই দ্রুত কিছু না করা গেলে তাদের সাবমেরিন ইমপ্লোড হয়ে যাবে। ঠিক তখনই তারা কোথাও থেকে বেশ কিছু শব্দ শুনতে পায়, আর সেই শব্দ ফলো করতে গিয়ে তারা এগিয়ে গেলে দেখতে পায় হাজার হাজার ডুবে যাওয়া জাহাজ সমুদ্রের নিচে পড়ে রয়েছে। এর মানে জুলিয়ার তত্ত্ব আর গল্প পুরোপুরি সত্য। অবশেষে তারা দ্বিতীয় সাবমেরিনটা খুঁজে পায় এবং সেই সাবমেরিনের কী ক্ষতি হয়েছে সেটা পরীক্ষা নিরীক্ষা করতে থাকে। তবে ভালো বিষয় হলো যে সাবমেরিনের সামনের অংশ এখন অক্ষত রয়েছে, অর্থাৎ ভেতরে যে ক্রু মেম্বাররা ছিল তাদের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে। তাই তারা মিনি সাবমেরিনকে পুরনো সাবমেরিনের সঙ্গে যুক্ত করার চেষ্টা করে, কিন্তু পানির এত চাপের মধ্যে এটা করা ছিল খুবই কঠিন কাজ। অনেক চেষ্টা করার পরে অবশেষে তারা সংযোগ স্থাপন করতে সক্ষম হয়। ভিক্টর ড্রাইভিং স্যুট পরে সংযোগের মাধ্যমে দ্বিতীয় সাবমেরিনে প্রবেশ করে। হ্যাচ খোলার আগে সে নক করে এবং ভিতরে ঢুকে ক্রু মেম্বারদের জীবিত দেখে সে খুশি হয়ে যায় এবং আলেকজান্ডারও জীবিত রয়েছে। এই খবরটা তারা তাদের সাথে মেইন সাবমেরিনে পাঠিয়ে দেয়, আর সেখানে থাকা সবাই আনন্দ উদযাপন শুরু করে। আলেকজান্ডার ব্যাখ্যা করে যে তারা সাবমেরিনটাকে সাইলেন্ট মুডে করে রেখেছে, যাতে করে ক্র্যাকেন তাদেরকে খুঁজে না পায়, আর তারা মাঝে মাঝে সাহায্যের জন্য সিগন্যাল পাঠাচ্ছিল। ভিক্টর যত বেশি সম্ভব লোককে ওই মিনি সাবমেরিনে পাঠিয়ে দেয়, কিন্তু সবাইকে বাঁচাতে তাকে দুবারও যাওয়া আসা করতে হবে। ভিক্টর সিদ্ধান্ত নেয় সে তার ভাইয়ের সঙ্গেই এখানে থাকবে। সাবমেরিনটার সামনে একটা ট্র্যাকার লাগিয়ে দেয় যাতে মিনি সাবমেরিনটা হারিয়ে না যায়, কিন্তু পরবর্তীতে তাদের মনে পড়ে যায় যে আবার ক্র্যাকের মতো এই ট্র্যাকারের সিগন্যাল ধরতে পারবে, তাই তারা সাথে সাথে সিগন্যাল এবং ট্র্যাকার বন্ধ করে দেয়। তো ফাইনালি মিনি সাবমেরিন সেখান থেকে ছাড়তেই পুরো সাবমেরিন একবারে ভয়ঙ্করভাবে দুলে ওঠে। তবে সৌভাগ্যবশত সাবমেরিনের কিছু হয় না। কিছুক্ষণের মধ্যে তারা মেইন সাবমেরিনে পৌঁছে যায় এবং উদ্ধার হওয়া সেই লোকদের চিকিৎসা শুরু করে দেওয়া হয়। কিন্তু সাবমেরিনের পাইলট দ্বিতীয় ট্রিপের জন্য একদমই উপযুক্ত ছিল না, তাই জুলিয়ার অস্কারকে বলে সাহায্য করতে। অস্কার এর আগেও সাবমেরিনে কাজ করেছে, তাই সে সাবমেরিন নিয়ে নিচে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তো ফাইনালি মিনি সাবমেরিন বের হতেই ওলসেনস্কি রাডারে দেখতে পায় যে ক্র্যাকেন আবারও নড়তে শুরু করেছে। এদিকে ভিক্টর এবং আলেকজান্ডার তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাওয়া সেই বিপজ্জনক অস্ত্রগুলো এই সাবমেরিনের ভিতরে খুঁজতে চলে যায়। তো ধ্বংসপ্রাপ্ত এই সাবমেরিনের এক অংশে গিয়ে তারা শেফ থেকে বেশ কিছু কোড বের করে আনে, কিন্তু কম্পিউটারে সে কোড দেওয়ার চেষ্টা করলে সিস্টেম আর কাজ করে না। অনেকগুলো কি চাপার পর অবশেষে কম্পিউটার চালু হয়ে যায়, আর তারা দেখতে পায় যে অস্ত্রগুলো এখনও সচল রয়েছে। ওই অস্ত্র থেকে বের হওয়া সিগন্যাল মিনি সাবমেরিন ধরে ফেলে এবং তারা সেই সিগন্যাল অনুসরণ করে ওই ডুবে যাওয়া সাবমেরিনের কাছে পৌঁছে যায়। কিন্তু মেইন সাবমেরিনের সবাই প্রচণ্ড ভয়ে ছিল, কারণ ক্র্যাকেন ততক্ষণে খুব কাছাকাছি চলে এসেছিল। ক্রু মেম্বাররা তাড়াতাড়ি সাবমেরিনকে সাগরের তলায় নামিয়ে সাইলেন্ট মোডে চলে যায়। ক্র্যাকেন এক বিশাল পাথর ওই সাবমেরিনের উপর নিক্ষেপ করে, ফলে এক কম্পার্টমেন্টে ফাটল ধরে সাবমেরিনের ভেতরে পানি ঢুকতে শুরু করে। সবাই প্রচণ্ড চিন্তায় পড়ে যায়, কারণ খুব বেশিক্ষণ সাইলেন্ট মোড ধরে রাখা যাবে না। এদিকে মিনি সাবমেরিন ভিক্টরের অবস্থানে পৌঁছে যায়, আর ডকিং এর সময় ভুল করে ট্র্যাকার চালু হয়ে যায়। ক্র্যাকেন ওই ট্র্যাকারের সিগন্যাল ফলো করে দ্রুত ওই গুহার দিকে ফিরে যেতে থাকে ওই সাবমেরিনের উপরে আক্রমণ করার জন্য। আর ক্র্যাকেনকে গুহার ভেতরে ঢুকতে দেখে ওলসেনস্কি ক্রু মেম্বারদেরকে বলে যে এই সুযোগে তাড়াতাড়ি উপরের দিকে উঠতে থাকো। এ সময় ভিক্টর পাইপের মাধ্যমে আটকে থাকা ওই কক্ষে যাওয়ার চেষ্টা করছিল, যেটা ক্র্যাকেনের আক্রমণে ব্লক হয়ে গেছে। আলেকজান্ডার মিনি সাবমেরিনের ডকিং এর শব্দ শুনে তার ক্রু মেম্বারদেরকে এখান থেকে চলে যেতে বলে,
আর সে তার ভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে। অবশেষে ভিক্টর অস্ত্রের কক্ষে পৌঁছে মিসাইলের ভেতরে কোড দিতে থাকে আর আলেকজান্ডার কম্পিউটারে কোড ইনপুট করতে থাকে। অস্ত্র লোড হতে বেশ কিছুটা সময় লাগছিল, আর এই সময়ের মধ্যে ক্রেকেন তাদেরকে খুঁজে বের করে ফেলে। সবাই মানসিকভাবে আক্রমণের জন্য প্রস্তুত হয়ে যায়, আর তখনই টেলসগুলো সাবমেরিনের চারপাশে ঘিরে ফেলে। দুই ভাই নিজেদের পুরনো ঝগড়ার জন্য একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেওয়ার কারণ তারা ভাবছিল যে তারা এখানেই মারা যেতে চলেছে। ক্রেকেনের আরেকটা আঘাতে সাবমেরিনের অর্ধেক অংশ ভেঙে যায়, তবে সেই অংশ আগে থেকেই খালি ছিল। ক্রেকেন আবারও আক্রমণ করতে যাচ্ছিল, তখনই দুই ভাই একসাথে একটা বোতাম চাপ দেয় অস্ত্র ছোড়ার জন্য। পানি সাবমেরিনের ভেতরে ঢুকতে শুরু করে, আর ভিক্টর দ্রুত পাইপ দিয়ে ফিরে চলে আসে আলেকজান্ডারের কাছে। অস্ত্রগুলো শীঘ্রই বিস্ফোরিত হবে, তাই দুই ভাই দ্রুত বের হবার চেষ্টা করে, আর তখনই সাবমেরিন ডুবে যাচ্ছিল। ততক্ষণে সাবমেরিনের ভেতরে ফাটল ধরে গিয়েছিল। প্রচণ্ড প্রাণীর ধাক্কায় দুই ভাই আলাদা হয়ে যায়। ভিক্টর দেখতে পায় আলেকজান্ডারের হাত পানির উপরে ভেসে আছে, তো সে অনেক আসার চেষ্টা করছিল কিন্তু পারছিল না। তো ভিক্টর তার ভাইয়ের হাত ধরে টেনে তাকে তার কাছে নিয়ে আসে এবং সিঁড়ি বেয়ে উপরের দিকে মিনি সাবমেরিনের মধ্যে উঠতে থাকে। ভিক্টর এবং আলেকজান্ডার সাবমেরিনটা পানি দিয়ে ভরে যাওয়ার আগেই কোনো রকমে মিনি সাবমেরিনে উঠে বসে এবং উপরের সেই ঢাকনাটা লাগিয়ে দেয়, যার কারণে মিনি সাবমেরিনের ভিতর কোনো পানি ঢুকতে পারে না। এদিকে বিস্ফোরণের জন্য তখন আর মাত্র 2 মিনিট সময় বাকি ছিল, কিন্তু মিনি সাবমেরিন তখনও তারা ছাড়তেই পারছিল না। মেন সাবমেরিনের সঙ্গে যুক্ত অবস্থায় তারা নিচে পড়ে যাচ্ছিল। তখন ভিক্টরের মনে হয় ইমার্জেন্সি লিভারের কথা, সেটা টানতে মিনি সাবমেরিন আলাদা হয়ে যায়, আর তারা দ্রুত এখান থেকে সরে যায়। আর সাথে সাথে অস্ত্রগুলোতে বিশাল বিস্ফোরণ হয়ে যায়। সেই বিস্ফোরণের ধাক্কায় মিনি সাবমেরিন উল্টে দিকে ঘুরে যায়, আর উপরে মেইন সাবমেরিনের সবাই অপেক্ষা করতে থাকে যেন তারা নিরাপদে উপরে ফিরে আসে। সেই বিশাল বিস্ফোরণের কারণে ক্রেকেন এখানেই মারা যায়, আর এদিকে উপরে সেই সাবমেরিনে সবাই শুধু অপেক্ষা করছিল যেন মিনি সাবমেরিনে থাকা সবাই নিরাপদে উপরে উঠে আসে। তো ফাইনালি কিছুক্ষণ পরে যখন সবার আশা ভাঙতে চলছিল, তখনই পানিতে কিছু বুদবুদ দেখা যায়, আর ওটাই ছিল মিনি সাবমেরিন। অবশেষে তারা সবাই নিরাপদে উপরে উঠে আসে, আর তারা দুই ভাই একসাথে তাদের মায়ের সঙ্গে মিলিত হয়। তো এই ঘটনার সাথে সাথে আজকের এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন, আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।